হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী মিস। আমি তোমাদের জিওগ্রাফি সাবজেক্টই পড়াবো। তো আজকে মঙ্গলবারে তোমাদের ক্লাস 7-এর জিওগ্রাফি আমি আজকে শুরু করব প্রথম চ্যাপ্টার দিয়ে। ঠিক আছে, তোমরা রুটিনটা মনে করে নিও। ক্লাস 7-এর সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমি বলছি তোমাদের কিন্তু প্রতি মঙ্গলবার ভূগোল ক্লাস হবে। আচ্ছা, আজকে প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু করব। দেখো আমি খুলে রেখেছি। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ। এটা তোমাদের ক্লাস 7-এর বইয়ে প্রথম চ্যাপ্টার। ওকে, আচ্ছা, আমরা কি জানবো পৃথিবীর পরিক্রমণ সম্পর্কে। পৃথিবী সূর্যের চারিদিকে কিভাবে ঘুরছে সেটা সম্পর্কে জানবো। প্রথমে কি বলছে দেখো, একটা বল হাতে নিয়ে ছেড়ে দিলে কি হবে। কি হতে পারে আমরা নিজেরা কল্পনা করি। কোনো বস্তুকে যদি আমি ওপর থেকে নিচে ফেলে দিই তাহলে কি ঘটছে। এই যে আমি পেন্সিলটা রেখেছি, এবারে নিচে ফেলে দিলাম, সঙ্গে সঙ্গে কী হবে, নিচে পড়ে যাবে, তাই তো? এটাই হচ্ছে কাজ। কেন হচ্ছে এটা? কারণ পৃথিবীর ওপরে থাকা যে কোনো বস্তুকে পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে টানছে। এই জন্যই তো আমরাও পৃথিবী থেকে ছিটকে যাই না, পৃথিবীর ওপরেই থাকি। পৃথিবীর এই আকর্ষণ শক্তি হলো ড্যাশ। আচ্ছা, আমরা এটা বলবো যে এটা কী, সেটা আমরা আগে বলবো। তাহলে কি হচ্ছে, পৃথিবীর চারিদিকে আমরা যদি দেখাই, আচ্ছা, পৃথিবীর আমরা কিন্তু কেন্দ্রে থাকি না। পৃথিবীর কেন্দ্রে উত্তপ্ত গলিত ম্যাগমা থাকে এবং অন্যান্য গলিত অনেক ধাতু পদার্থ থাকে, গ্যাস থাকে। আমরা কিন্তু বাইরে অবস্থান করি, এই চারিপাশটাতে। ঘর বাড়ি মানুষজন সব কিন্তু এই চারিপাশে রয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু চারিপাশে থাকি। এবং কি বলছে যে এই চারিপাশে আমরা কেন, পৃথিবীর নিচের দিকে ঘুরলেও আমরা কেন এই এই গাছটা বা এই মানুষটা কেন নিচের দিকে পড়ে আছে না, তার কারণ হচ্ছে সব কিছু বস্তুই কিন্তু পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানছে। এটা একটা ফর্মুলা আবিষ্কৃত হয়েছে যে সব কিছু বস্তু একে দিকে, এর ফলে কী হচ্ছে, একে অপরের দিকে টানছে বলে গাছটা এরভাবে দাঁড়িয়ে আছে, মানুষটা এরভাবে দাঁড়িয়ে আছে। পৃথিবী যতই নিচের দিকে থাকলেও কিন্তু কেউ পড়ছে না এই আকর্ষণ শক্তির কারণে। এই আকর্ষণ বলটাকে বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো এই বক্সে লেখা আছে, ভেবে দেখেছো পৃথিবী একটা ভারী গোলক। পৃথিবী যদি এই বলটার মতো পড়ে যায় তাহলে আমাদের কি হবে? পড়ে যাওয়া মানেই তো শেষ পর্যন্ত কিছুর ওপর গিয়ে আছড়ে পড়া। পৃথিবী তাহলে কোন দিকে কোথায় গিয়ে আছড়ে পড়বে? তার মানে পৃথিবীকে একটা ভারী গোলক বলের সাথে তুলনা করছে। যেমন একটু আগে ভারী বলটা এখানে কথা বলেছে যে এই ভারী বলটা কি, সেইটাকে একটা এক্সাম্পল হিসেবে পৃথিবীকে একটা ভারী বলের সাথে তুলনা করেছে। তাহলে পৃথিবীও কি পড়ে যেতে পারে যেমনভাবে বলটা পড়ে গেল? সেখানে একটা প্রশ্ন করেছে, দিয়ে একটা এক্সাম্পল দিয়েছে যে অ্যাকচুয়ালি পৃথিবীর, এটা যদি পৃথিবী হয়, এই দেখো আমি নিচের দিকে দেখাচ্ছি, বলছে ভেবে দেখো ভারী হালকা সব জিনিসই নিচের দিকে পড়ে, তাই তো? তাহলে একটা এক্সাম্পল দিয়েছে, তাহলে নিচের দিক কোনটা? একটা ছবি দিয়েছে পৃথিবীর মতো, চারিপাশে 4টে মানুষ আছে এবং প্রত্যেকে একটা বল নিচের দিকে ফেলছে। তাহলে এই মানুষটার কাছে বল নিচের দিকে পড়া মানে এই দিকে পড়া, এই মানুষটার কাছে বল নিচের দিকে পড়া মানে এই দিকে পড়া, এই মানুষটার কাছে বল এই দিকে পড়া, আর এই মানুষটার কাছে বল এই দিকে পড়া। তাহলে পৃথিবীর ক্ষেত্রে সবাই বলবে নিচের দিকে পড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি নিচের দিক বলতে কোনটা বোঝায়, এটা একটা প্রশ্ন করেছে। তাহলে আমরা বলতে পারি পৃথিবীর নিচের দিক মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে। কারণ পৃথিবীর কেন্দ্রের দিকে। কেন? কারণটা কি? কারণ পৃথিবী হচ্ছে গোল। পৃথিবী গোল, তাই পৃথিবীর সব কিছু কেন্দ্রের দিকে পড়বে। এদিকে পড়া মানে কেন্দ্রের দিকে পড়া। কেন কেন্দ্রের দিকে পড়ছে, বাইরে কেন যাচ্ছে না? ওই যে একটাই কারণ, কারণ পৃথিবী প্রতিটি বস্তুকে নিজের দিকে টেনে নিচ্ছে, নিজের কেন্দ্রের দিকে টানছে। এর ফলে কি হচ্ছে, সব বস্তু এদিকে পড়ছে। এবং তাহলে পৃথিবীর নিচের দিক বলতে পৃথিবীর কেন্দ্রের দিকে বোঝাচ্ছে। কারণ কি? পৃথিবী হচ্ছে গোলক আকৃতি, তাই। এটা হলো এই প্রশ্নের উত্তর। এরপর আরও কিছু প্রশ্ন করেছে এখানে। বলছে ওপর থেকে কোনো জিনিস পৃথিবীর আকর্ষণের টানে নিচের দিকে পড়ে, তাহলে মহাশূন্যে কি হয়? মহাকাশেও কি আকর্ষণ বল কাজ করে? আচ্ছা, এই প্রশ্নগুলোর উত্তর এখনো পর্যন্ত নেই। এখানে বলছে যে আসলে সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, এটা হচ্ছে মহাকর্ষ। অর্থাৎ এটা হচ্ছে মহাকর্ষের সংজ্ঞা, মানে প্রতিটি বস্তুই
একে অপরকে আকর্ষণ করছে, এটাকে বলছে মহাকর্ষ। ঠিক সেরকম পৃথিবীরও একটা মহাকর্ষ বলের মতোই পৃথিবীর ওপর যে বলটা কাজ করে সেটাকে আমরা মাধ্যাকর্ষণ শক্তি বলি। এমনিতে যখন আমরা জানি প্রতিটি বস্তু একে অপরকে টানছে, এবং ঠিক সেরকমই পৃথিবীরও একটা মহাকর্ষ বল রয়েছে যেটাকে আমরা মাধ্যাকর্ষণ শক্তি বলি, যেটার সাহায্যে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি পৃথিবীতে। যেটা আমরা বললাম একটু আগে, পৃথিবী কেন্দ্রের দিকে টানছে, এটাই হচ্ছে পৃথিবীর মহাকর্ষ। ঠিক আছে, তাহলে এটা কি বলছে যে পৃথিবীর অভিকর্ষের আকর্ষণের টানে কি পৃথিবী নিচের দিকে পড়ছে? তাহলে মহাশূন্যে কী হয়? মহাশূন্যে এই বলটা কি কাজ করে? না, মহাশূন্যে কিন্তু এই বল কাজ করে না, কারণ এটা পৃথিবী থেকে অনেকটা দূরে মহাকাশটা রয়েছে, তাই মহাশূন্যে এই বল কাজ করে না। তাহলে এটা কি হবে? নেক্সট বলেছে পৃথিবী তাহলে কার দিকে আকর্ষিত হচ্ছে, কোন দিকে গিয়ে পড়বে? চাঁদের ওপর? চাঁদ তো পৃথিবী থেকে ছোট, তাহলে তারার ওপর? তারার তো অনেক দূরে রয়েছে, তাহলে সূর্যের ওপর? অনেকগুলো প্রশ্ন করেছে। তাহলে কি হবে যে পৃথিবী যে অ্যাকচুয়ালি টানছে, পৃথিবী কার দিকে টানছে? প্রত্যেকটা বস্তুর অ্যাকচুয়ালি কী হয়, প্রত্যেকটা বস্তুরই কিন্তু মহাকর্ষ রয়েছে। চাঁদের একটা মহাকর্ষ রয়েছে নিজস্ব, সূর্যের একটা মহাকর্ষ রয়েছে নিজস্ব, ঠিক আছে, পৃথিবীর একটা মহাকর্ষ রয়েছে নিজস্ব। প্রত্যেক বস্তুই নিজের দিকে আকর্ষণ করার প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে। ঠিক আছে, এইটা হচ্ছে আপাতত এই পাতার বর্ণনা। এর পরের পাতাতে আমরা দেখব, এখানে বলেছে একটা এক্সাম্পল দিয়েছে যে এত প্রশ্ন, পৃথিবী কোন দিকে ঘুরছে, কেন ঘুরছে, পৃথিবীর দিক কোন দিকে টানছে, মহাকর্ষে কীরকম টান, এই যে এতগুলো প্রশ্ন করলো, তার জন্য একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখো, প্রথমে বলছে যে একটা এরকম খুঁটি বাঁধা রয়েছে, এই যে ছবিটাতে দেখতে পাচ্ছ একটা খুঁটি বাঁধা রয়েছে। তো এই খুঁটিটা যদি ধরে কেউ দড়ি ধরে ঝোলে তাহলে কি হবে? আর খুঁটি থেকে একটা দড়ি ধরে যদি কেউ জোরে ঘোরে গোল গোল করবে তাহলে কী হবে? মানে হচ্ছে, একটু ভালো করে বোঝায় তাহলে বুঝতে পারবে। এটা এভাবে বোঝানোর চেষ্টা করি। দেখো, যদি একটা ধরে নিই এখানে খুঁটি আছে, ঠিক আছে, এখানে একটা ধরে নিলাম খুঁটি আছে, এই খুঁটিটাকে ধরো কোনো মেয়ে ঝুলছে, ঠিক আছে, এই খুঁটি করলাম, এই খুঁটিটাকে ধরে কোনো একটি মেয়ে এখানে ঝুলছে, এবং সে যদি এই জাস্ট ঝুলে পা দুটো তুলে নেয়, এরকম করে ঝুলে পা দুটো তুলে নিল, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এখানে যে ধাক্কা খাবে। আর যদি সে কি করে, দূরে ঝোলে এবং কি করে, ঝুলতে ঝুলতে পা দুটো তুলে নেয়, তাহলে কি হবে? ও কিন্তু এরকম করে গোল গোল করে এরকম করে ঘুরতে থাকবে। পা দুটো ওপরে তুলে এরকম করে যদি ঝুলতে থাকে, তাই না, তাহলে কিন্তু ওর কী হবে? একদম বন বন করে চারিদিকে এরকম করে ঘুরতে থাকবে। হ্যাঁ, তাহলে ঠিক এরকমই একটা এক্সাম্পল দিচ্ছি। এবারে এইটা দিলাম একটা দোলনার এক্সাম্পল, এটাকে আমরা ধরে নিলাম, এই স্তম্ভটাকে বা খুঁটিটাকে ধরে নিচ্ছি সূর্য, ঠিক আছে। এটা যদি সূর্য হয় তাহলে কি হবে? ঠিক যেমনভাবে দেওয়া আছে ঠিক সেভাবে বলি, এটা যদি সূর্য হয় তাহলে সূর্যের চারিদিকে এরকম যদি পৃথিবী স্থির থাকে, এ যেমন স্থির ছিল, ও দোলেনি, যে স্থির হয়ে ঝুলে গেছিলো, তাহলে কী হয়েছিল? ধাক্কা খেয়ে গেল। ঠিক সেরকমই পৃথিবী যদি স্থির থাকতো সূর্যের কাছে তাহলে কিন্তু সূর্যের ওপর ধাক্কা খেত, ঠিক আছে। কিন্তু যখন সৃষ্টি হয়েছিল তখন কিন্তু পৃথিবী সূর্য থেকে একটু দূরে সরে গেছিলো, যার জন্য কি হচ্ছিল, এরকম করে সেই সময় অতটা কাছে ছিল না সূর্য। এটাকে যদি আমি সূর্য ধরি তাহলে পৃথিবী এত কাছে ছিল না, সূর্যটা কিন্তু দূরে চলে গেছিলো, এই জায়গাতে চলে গেছিলো, এবং দূরে চলে যাওয়ার দরুন কী হচ্ছিল, তখনও এর টানে এর মাধ্যাকর্ষণ টানে, সূর্যেরও তো একটা টান রয়েছে, আমি বললাম প্রত্যেকটা বস্তুর নিজস্ব মহাকর্ষ টান থাকে, তো সূর্যের টানে কী হচ্ছিল, এও তখন ধীরে ধীরে চারিপাশে এরকম করে মেয়েটি যেমন ঘুরছিল ঠিক সেরকম করে চারিপাশে কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবীর চারিদিকটা ঘুরছিল, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছিল। ঠিক এই খুঁটিটার এক্সাম্পলের মতোই কিন্তু এইটা দিয়েছে। তাহলে এটার উত্তর পাওয়া গেল যে কি হবে পৃথিবী যদি আগের পেজে যে প্রশ্নগুলো ছিল, এই যে প্রশ্নগুলো যেগুলো ছিল বিভিন্ন রকম প্রশ্ন, কি হবে, পৃথিবী কার দিকে আকর্ষিত হচ্ছে, কোন দিকে গিয়ে পড়বে, চাঁদের ওপর গিয়ে পড়বে কিনা, তাহলে প্রত্যেকটা উত্তর পাওয়া গেল যে পৃথিবী যদি স্থির থাকে তাহলে সূর্যের গিয়ে ধাক্কা গিয়ে খাবে, যদি স্থির থাকে, ঠিক আছে। আর যদি স্থির না হয় তাহলে একটু দূরত্বে যেয়ে পরে, যদি আগে থেকে দূরে চলে যায় তাহলে নির্দিষ্ট আকর্ষণে ও চারিদিকে ঘুরবে। এটা হচ্ছে এর প্রশ্নের উত্তর। এরপরে পড়ব পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি, যেটা চ্যাপ্টারের অলরেডি নাম আছে ওটাই।
কি বলছে দেখো, পৃথিবী শুধু সূর্যের চারিদিকে ঘোরে না, লাট্টুর মতো পাক খেতে খেতে ঘোরে। নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। আচ্ছা, এখানে দুটো ইনফরমেশন আছে। নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে এটা একটু দাগ দিয়ে নিও, যে কত কত টাইম লাগছে, এটা একটা দাগ দিয়ে নিও। আর তার পরেরটা, যে কল্পিত রেখা চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটাকে বলছে পৃথিবীর অক্ষ। আচ্ছা, এই ব্যাপারটাকে একটু বুঝিয়ে দিই। আমাদের মাঝখানে আছে সূর্য, এটা সূর্য করলাম। এর চারিপাশে একটা কক্ষপথ আছে, এরকম করে উপবৃত্তাকার একটা কক্ষপথ আছে, ঠিক আছে। একটা কক্ষপথ রয়েছে, এই কক্ষপথে পৃথিবী ঘুরছে। এই যেটা পৃথিবী, তো এই পৃথিবী কি করছে, এই চারিদিকে ঘুরছে। তো শুধুমাত্র সূর্যের চারিদিকেও ঘোরে না, আবার নিজের চারিদিকেও ঘুরছে। মানে ব্যাপারটা কি, মানে হচ্ছে ও কিন্তু এইভাবে ঘুরছে। এই যদি আমি একটা ম্যাপের একটা জাস্ট ছোট্ট গ্লোবের মতো দেখাই, এটা দিকে যদি দেখো, এই যে এরকম করে ঘুরছে, এটাকে বলে নিজের অক্ষের চারিদিকে ঘোরা। এই যে ঘুরছে, এটা ওর নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, এটা কিন্তু নয়। এটা কিন্তু যখন এই অক্ষের দিয়ে যাবে, তখন ও নিজের চারিদিকে ঘুরতে ঘুরতে জিনিসটা পেরোচ্ছে, এরকমভাবে করেছে, যেটা ওর ফলেই কিন্তু আমরা দিন রাত পাচ্ছি। এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে দেখালাম এটা। এরকম করে নিজের চারিদিকে ঘুরতে 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 পৃথিবীর চারিদিকে ঘোরে, এটাই কিন্তু মেন। তাহলে নিজের চারিদিকে যখন ঘুরছে, এই জিনিসটা ঘুরছে, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যে কাল্পনিক রেখা যদি আমরা টানি, এটাকে বলা হয় অক্ষ, ঠিক আছে। এই উত্তর থেকে দক্ষিণ দিকে যে বরাবর ঘুরছে, এটাকে বলছে, আমি যদি ছবি এঁকে দেখাই তোমাদের, তাহলে এরকম করে হবে। এটা মুছি, দেখো, এই মাথা থেকে উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করব, এটাকে বলছে অক্ষ। এবং এই রেখার চারিদিক বেস করেই কিন্তু ও ঘুরছে, ঠিক আছে। এই রেখাটাকে মাঝখানকে রেখেই, এই যে মাঝখানে রেখে যেটা দেখালাম তোমাদের, এটাকে মাঝখানে রেখে, এই যেটাকে আমি যদি এখান থেকে এখানে কাল্পনিক রেখা টানি, তাহলে এটা দাঁড়াবে। এবং এটাকে বেস করেই, মাঝের রেখাটাকে বেস করে চারিপাশে ঘুরছে, ঠিক আছে। এটা হচ্ছে অক্ষ। এরপরে দেখো বলছে যে পৃথিবীর যে এই মেরু কোণগুলোকে বলছে, এই দুটো রেখা, যে রেখা দুটোকে যুক্ত করছে, এই বিন্দু দুটোকে, সরি, যে রেখাটি দুটো বিন্দুকে যুক্ত করছে, তার উত্তরটাকে বলা হয় উত্তর মেরু, আর দক্ষিণটাকে বলা হয় দক্ষিণ মেরু, ঠিক আছে। এরপরে বলছে ঠিক সমান দূরত্বে মাঝখানে একটা রেখা আছে। উত্তর মেরু থেকে সমান দূরত্বে একটা রেখা আছে, দক্ষিণ মেরু থেকে সেম রেখা আছে, এর মাঝখান দিয়ে গেছে, যেটার নাম হচ্ছে নিরক্ষরেখা। অর্থাৎ এই রেখাটা আর এই রেখাটার দূরত্ব সমান, হ্যাঁ। এই ভাগটাকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ, এই পোর্শনটাকে বলছি আমরা উত্তর গোলার্ধ, আর দক্ষিণ ভাগটাকে বলছি আমরা দক্ষিণ গোলার্ধ। এটাকে বলছি উত্তর গোলার্ধ, আর এটাকে আমরা বলছি দক্ষিণ গোলার্ধ। এতগুলো প্রশ্ন আমি এখান থেকে দিলাম, তোমরা যদি নিজের বইয়ে দেখে নাও, তাহলে আমি বলে দিচ্ছি কোনখান থেকে কি করবে। আমি কিন্তু প্রশ্নগুলো পড়াতে পড়াতেই বলে দিচ্ছি যে কি কি হতে পারে। তাহলে এখানে বললাম একটা, যে কত ঘন্টা লাগে নিজের অক্ষের চারিদিকে আবর্তন করতে, সেটা হবে 24 ঘন্টা। পৃথিবীর অক্ষ বলতে কি বোঝো, এটা একটা প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে আর একটা বলতে পারে যে মেরু কি, পৃথিবীর যে দুটি প্রান্তে এই অক্ষদণ্ডটি বেরিয়ে থাকার কথা, সেই প্রান্ত দুটি হলো মেরু। এরকমভাবে লেখো না, লিখতে পারো যে পৃথিবীর যে দুটি প্রান্তে কল্পিত অক্ষদণ্ডটি বা কল্পিত অক্ষরেখাটি যুক্ত হয়েছে, তাকে, সেই প্রান্ত দুটিকে বলছে মেরু। এভাবে লিখতে পারো, পৃথিবীর যে দুটি প্রান্তে, এইটা লিখবে না, কল্পিত অক্ষদণ্ডটি যুক্ত হয়েছে, এগুলো আর কিছু লিখবে না, সেই প্রান্ত দুটি হচ্ছে মেরু। এরকমভাবে লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওপরের প্রান্তটার নাম উত্তর মেরু আর নিচের প্রান্তটার নাম দক্ষিণ মেরু, এটা লিখে দিলে।
এরপরে হচ্ছে এই দুই মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর কী রয়েছে, পৃথিবীর বিষুবরেখা। পৃথিবীর মাঝ বরাবর কী রয়েছে আমি দেখালাম। আচ্ছা, এরপরে দিয়েছে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ, যেটা বললাম। ও নিরক্ষরেখার উত্তর দিকটা হচ্ছে উত্তর গোলার্ধ, আর নিরক্ষরেখার দক্ষিণ দিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এরপরে আমরা পড়ব যে পরিক্রমণ গতিটা কী। পরিক্রমণ গতিটা কি, এই যে পৃথিবীটা রয়েছে, এই যখন এটা যদি সূর্য হয়, এদিকটা দেখালাম, সূর্য যদি হয়, সরি এখানে দেখাচ্ছে না, আমি আরেকবার আঁকছি। এই যে দেখো, দেখা যাচ্ছে আশা করি। এখানে বলছে যদি সূর্যটাকে আমরা কেন্দ্রে রাখি এবং তার চারিপাশে যদি পৃথিবী কী করছে, নিজের অক্ষের ওপর ঘুরতে ঘুরতে পৃথিবীর চারিদিকে একটা নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এবং সেটা কোন দিক থেকে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। এটা দিকটা কিন্তু মাথায় রাখবে, পৃথিবী কিন্তু ঘোরে পশ্চিম থেকে পূর্ব দিকে। এটা একটা শর্ট কোশ্চেন বা সত্যি মিথ্যা আসতে পারে, এবং সেটা ঘোরে কিন্তু একটা নির্দিষ্ট সময়। ঠিক আছে, নির্দিষ্ট দুটো পয়েন্ট এখানে মাথায় রাখবে। একটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, যেটাকে বলা হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, বিপরীত দিকে হবে কিন্তু, ঘড়ির কাঁটার বিপরীত দিকটাতে। হ্যাঁ, পশ্চিম থেকে পূর্ব দিকে মানে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়, কত সময় লাগে এই এক পাক ঘুরতে, 365 দিন। ঠিক আছে, এটাকে বলছে পরিক্রমণ গতি, আর এটাকেই বলা হয় বার্ষিক গতি। অপর নাম বার্ষিক গতি কেন হচ্ছে, কারণ এক পাক ঘুরলে একটা বছর কমপ্লিট হচ্ছে। জানি আমরা 365 দিন মানে এক বছর, ওই জন্য এটাকে বলা হয় বার্ষিক গতি। এই পরিক্রমণের একটা বেগ আছে, একটা নির্দিষ্ট বেগে ঘোরে, সেই বেগের পরিমাণ হচ্ছে 30 কিলোমিটার পার সেকেন্ড। 30 কিমি পার সেকেন্ড। এরপরে দেখো, বলছে জানকীতে কোনো বস্তুকে ওপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটা কিছুটা ওপরে উঠেও মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে পড়ে যায়। এটা কেন হচ্ছে, কিন্তু সবসময় তা নাও হতে পারে। মানে নর্মাল নিয়মটা হচ্ছে, যদি আমি পৃথিবী থেকে ওপর দিকে কিছু ছুঁড়ি, তাহলে সেটা কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে যায়, কারণ পৃথিবীর একটা নির্দিষ্ট মাধ্যাকর্ষণ বল রয়েছে, তার কাজ হচ্ছে সমস্ত বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টেনে নেওয়া। এই কারণেই কিন্তু মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে পড়ে যাচ্ছে বস্তুটি, কিন্তু আবার সব সময় হয় না। হ্যাঁ, অনেক সময় কি হয়, এখানে বলছে অর্থাৎ বস্তুর গতিবেগ যদি খুব বেশি হয়, এই যে ছোড়ার গতিবেগটা যদি আমি খুব বেশি করি, তাহলে অনেক সময় আর ফিরে আসে না, একদম বেরিয়ে চলে যায়। ঠিক আছে, যে ধরো এখানে আমি পৃথিবীকে আঁকলাম, এই পৃথিবীর একটা নিজের দিকে টানার আকর্ষণ রয়েছে। ঠিক আছে, পৃথিবীর সব কিছু টানছে নিজের দিকে, এটা একটা কেন্দ্রের দিকে টানার একটা শক্তি রয়েছে। এবং কি করছে না, কত দূর পর্যন্ত টানবে, এতটা, এইখানের বস্তুটাও টানবে, এখানের বস্তুটা টানবে, এখানের বস্তুটা টানবে, এগুলোর মধ্যে পার্থক্য আছে। যত বস্তু কাছে হবে তার টানের পরিমাণ তত বেশি হবে, যত দূরে চলে যাবে তত বস্তু কম টানবে। ধরো এখানে এ একটা বস্তু আছে, আর এখানে একটা বি একটা বস্তু আছে, আর এখানে একটা সি বস্তু আছে, তিনটে বস্তু দিলাম। তাহলে সব থেকে বেশি টানবে হচ্ছে এ বস্তুটাকে, তারপরে বিটাকে, তারপর সব থেকে দূরবর্তী সিটাকে টানবে। এই তিনটে বস্তুর দূরত্বের ওপর ডিপেন্ড করছে মাধ্যাকর্ষণ শক্তি। ঠিক আছে, মানে যদি কাছে থাকে মাধ্যাকর্ষণ বল বেশি হবে, হ্যাঁ, বেশি টানার ক্ষমতা থাকবে। আবার ভরের ওপরে ডিপেন্ড করে, যদি এ বস্তুর ভর বেশি হয় তাহলে টানের পরিমাণ অনেক বেশি হবে। আর হ্যাঁ, বস্তুর ভরের ওপরও কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি টানের ওপর নির্ভর করছে। এরপরে আমরা দেখব যে এই যে কত দূর পর্যন্ত টানতে পারবো, ওর একটা লিমিটেশন থাকবে। নিশ্চয়ই অসীম পর্যন্ত টেনে যেতে পারবে না, তাহলে সমস্ত কিছু মহাজাগতিক বস্তু আমাদের দিকে চলে আসতে পারতো। ঠিক আছে, তো সেক্ষেত্রে হয় না। একটা নির্দিষ্ট এরিয়া আছে, যে এত এরিয়ার মধ্যে বস্তুগুলোকে ও টানার ক্ষমতা আছে, একটা নির্দিষ্ট এরিয়া আছে। সেই এরিয়া থেকে বেরিয়ে গেলেই কিন্তু আর শক্তি থাকে না। এখানে যদি কোনো বস্তু থাকে তাহলে ও নিচের দিকে টানবে, কিন্তু এইখানে যদি একটা দূরবর্তী স্থানে বস্তু থাকে আর ও টানতে পারবে না, কারণ ওর এরিয়াটা হচ্ছে এখানে। তো কি হয়, অনেক সময় আমরা ধরো এখান থেকে একটা কোনো বস্তু ওপর দিকে একটা বল ছুড়লাম, ও বলটা আবার নিচে ফিরে চলে আসবে। কিন্তু আমি যদি বলটাকে এমনভাবে ছুড়ি যে বলটা এখানে যে পৌঁছায়, তাহলে কিন্তু বলটা আর কিছুতেই ফিরে আসবে না। ঠিক আছে, তার মানে ও মাধ্যাকর্ষণ শক্তির যে একটা বেল্ট রয়েছে, যে এরিয়া রয়েছে, সেই এরিয়া থেকে বেরিয়ে গেছে। তো কীভাবে আমি এখান থেকে বার করতে পারবো, তার গতিবেগ একটা বেশি হতে হবে। তার গতিবেগের পরিমাণ হচ্ছে, যদি আমি 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে, এখানটা দেখা যাচ্ছে না সেকেন্ডটা, আশা করি এইখানটাতে আমি লিখে দিচ্ছি
কিমি/সেকেন্ড। এই গতিবেগে যদি আমি 11.2 কিলোমিটার/সেকেন্ডে আমি যদি ছুঁড়ি কোনো বস্তুকে, তাহলে সেই বস্তু এই প্রসারণ ক্ষেত্র থেকে বা মাধ্যাকর্ষণ শক্তি থেকে বেরিয়ে যাবে এবং বেরিয়ে সেটা মহাকাশে চলে যাবে। এবং একবার যদি সে মহাকাশে চলে যায়, কোনো মতেই সে ফিরে যাবে না, সে ওই দিক থেকে বাইরে চলে যাবে। তো এইটা কোন কোন ক্ষেত্রে হয়? মেনলি যদি রকেট কোনো ছাড়া হয়, রকেট বা স্যাটেলাইট এগুলো যখন ছাড়া হচ্ছে, তখন এই 11.2 কিলোমিটারের গতিতে বা তার বেশি গতিতে ছাড়া হয়, যাতে ও আবার ফিরে না আসে। কারণ রকেট যদি কোনো উদ্দেশ্যে ছোড়া হলো মহাকাশে যাওয়ার জন্য, যদি ফিরে এলো তাহলে তার সফলতা হবে না যে উদ্দেশ্যে রকেটটা যাওয়া হয়েছে। তো ওই জন্য কী হয়, ওদের মুক্তিবেগ বা এই এসকেপ ভেলোসিটি, এটাকে বলছে মুক্তিবেগ। এই বেগটাকে যে এই 11.2 কিলোমিটার একটা নির্দিষ্ট বেগ হতে হবে, যে বেগে ও এই প্রসারণ ক্ষেত্র ছেড়ে বেরোতে পারবে, ওই বেগটাকে বলছে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। তো এই বেগটা হচ্ছে পরিমাণ হচ্ছে এইটা। ঠিক আছে, এই দেখানো এখানে লেখা আছে, বই আমি বলে দিচ্ছি, বুঝিয়ে দিলাম, তোমরা এবারে এখান থেকে পড়বে। কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগে ওপরের দিকে ছুটতে পারলে সেটা আর নিচের দিকে পড়ে না। এই দেখো এখানেই বলে দিয়েছে, একে বলা হয় মুক্তিবেগ। ঠিক আছে, নিচের দিকে পড়ে না, মহাশূন্যে চারিদিকে ঘুরতে থাকবে। একটা এক্সাম্পল দিয়েছে, রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। যে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটগুলো তোমরা দেখেছো, সেগুলো কিন্তু এই মুক্তিবেগের বেশি দেওয়া থাকে, যাতে ও মহাকাশ থেকে বেরিয়ে পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াতে পারে এবং নিজের কাজটা করতে পারে। এরপর দেখো বলছে পৃথিবীর কক্ষপথের উপবৃত্তাকারটা কেমন দেখতে, সেটা বলেছে। উপবৃত্তটা কীরকম দেখতে? এই যে একটা ছবি দিয়েছে, সূর্য মাঝে রয়েছে এবং পৃথিবী চারিদিকে ঘুরছে, সেই কক্ষপথটা দেখানো হয়েছে। তাহলে এখানে প্রথমেই বলছে যে পৃথিবী প্রায় 15 কোটি কিমি দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। তার মানে এটাকে ঘুরিয়ে বলা হয়েছে, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। এটা কিন্তু তোমরা একটু ঘুরিয়ে বলা রয়েছে, এটা কিন্তু তোমরা লিখে নিও। এটা কিন্তু পৃথিবী থেকে দূরত্ব, এটা কিন্তু দূরত্ব। ঠিক আছে, সূর্য পৃথিবীর মধ্যে দূরত্বটা বলে দিয়েছে এখানে। এরপরে বলছে পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই হচ্ছে কক্ষপথ। তাহলে কক্ষপথ কাকে বলছে? পৃথিবী যে পথে, মানে এই পথটা, যে পথে সূর্যকে প্রদক্ষিণ করছে, এই যে একটা পথ, সেই পথটাকে বলছে কক্ষপথ। যে পথটা কেমন দেখতে? উপবৃত্তাকার। আর সেই তলটাকে, অর্থাৎ কক্ষপথ মহাশূন্যের যে কাল্পনিক তলে অবস্থিত, সেটাই হচ্ছে কক্ষতল। এর একটা তল হিসেবে দেখা হয় সেই তলটা। মানে আমি এরকম করে যদি দেখাই তোমাদেরকে, কিছুই না, এখানে সূর্য আছে, এই যে ঘুরছে, তার একটা তল থাকে, ডিস্কের মতো যদি আমরা ভাবি, যেমন আমাদের ডিস্ক হয়, সেই তলটাকে বলছে, একটা নির্দিষ্ট তলে ঘোরে, সেই তলটাকে একটা কাল্পনিক তল। এটা কোনো কোথাও আঁকা বা লেখা নেই, সম্পূর্ণ এগুলো কাল্পনিক। হয়তো এই উপবৃত্তাকারটাও সত্যি করে কোথাও এরকম করে রাস্তা দেওয়া নেই, বাট এটা কাল্পনিকভাবে ধরে নেওয়া হয়, আমাদের বোঝার সুবিধার জন্য এগুলো ধরে নেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরে বলেছে যে এই বৃত্তর সঙ্গে কতটা পার্থক্য। এই যে এখানে বলেছে কোণে, কিন্তু এই উপবৃত্তটা কী রকম, বৃত্তের সঙ্গে তার কতখানি বা পার্থক্য, সেটা এখানে বলেছে। এখানে একটা ছবি আঁকার কীভাবে আঁকতে হয় সেটা প্রসেস দিয়ে দিচ্ছে, তোমরা এখানে চাইলে করতে পারো এই প্রসেসটা। এবং এখানে শেষে বলছে যে যদি বৃত্তগুলো দেখা যায়, ধরো এই যে বৃত্তগুলো এঁকেছে, এটা প্রায়ই গোলাকার, তাই না? বৃত্তাকারটা খুব বেশি বৃত্তাকার নয়, প্রায় অনেকটাই গোলাকার ধরনেরই দেখতে। এই যে বলেছে এখানে পৃথিবীর কক্ষপথের উপবৃত্তটা অনেকটা গোলাকার, তার সঙ্গে বৃত্তের পার্থক্য এতটাই সামান্য যে কক্ষপথে প্রায় বৃত্তের মতোই লাগে কক্ষপথগুলো দেখতে। ঠিক আছে, ওকে, তাহলে এইখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এই যে তোমাদের এই বক্সগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো দেখো কি বলছে। এখানে বলছে বিজ্ঞানী কোপারনিকাসের সময় থেকেই জানা যায় যে বিভিন্ন গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরছে। ঠিক আছে, সমস্ত গ্রহ, বুধ থেকে শুক্র থেকে শুরু করে সব বস্তু, ইউরেনাস পর্যন্ত সবগুলোই কিন্তু সূর্যের চারিদিকে ঘুরছে। কিন্তু গ্রহগুলো ঠিক কীভাবে ঘোরে সেই সম্পর্কে বিজ্ঞানী কেপলার প্রথম গ্রহদের গতি সংক্রান্ত 3টি সূত্র প্রণয়ন করেন। তাহলে প্রথম কে করেছিলেন? কেপলার। এটা একদম স্টার দিয়ে রাখো। এবং কি বলেছিলেন, একটা সূত্রে, প্রথম সূত্রে কি বলেছিলেন? প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। এইটা কিন্তু বলেছিল। ফোকাস মানে কিন্তু পুরো সেন্টারে নয়, ফোকাসে মানে একটা দিক করে থাকে। ঠিক আছে, তার মানে এর দূরত্বটা কিন্তু সমান হয় না। যদি সেন্টারে থাকে, ফোকাস মানে হচ্ছে এই যে আমি এখানে ছবিটা আঁকলাম, এইখানে ফোকাস শব্দের অর্থ
এটা কিন্তু এইখানে থাকে না সূর্য, সূর্য একটু এইভাবে থাকে ফোকাস, মানে মানে কারো কাছ থেকে এটা বেশি কাছে থাকে, কোনো কোনো সময় পৃথিবী থেকে একটু বেশি দূরে হয়ে যায়, এইটাই বলেছে এখানে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এখানে বলেছে যে উপবৃত্তাকার কক্ষপথের একটি ফোকাসে সূর্য অবস্থান করে, একই কথা এখানে আর রয়েছে। এই কারণে পৃথিবী সূর্যের প্রদক্ষিণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না। এই দেখো এরকম একটা ছবি দিয়েছে, পুরো মিডলে কিন্তু নেই, একটু একদিকে ঘেঁষা আছে, ওই জন্যই বলছে কিন্তু সবসময় দূরত্বটা সমান হয় না। ঠিক আছে, কখনো বেশি দূরত্ব হয়, কখনো কম দূরত্ব হয়, এই ফোকাসে থাকার জন্যই। এরপরে পরের যে ব্যাপারটা বলছে যে কখন আমরা সূর্যের বেশি কাছে আসি। যেহেতু সূর্য ফোকাসে থাকছে ওই জন্য কখন সূর্যের কাছে থাকছে, এই যে দূরত্বটা দেখতে পাচ্ছ, আবার কখনো মনে হচ্ছে পৃথিবী যেন সূর্যের বেশি দূরে চলে গেছে। কখন সেটা হয় এই পয়েন্টটা আমি এখন ধরছি না, আমি আগে এই পয়েন্টগুলো দিই তারপর ওটা নিয়ে আলোচনা করব। সেকেন্ড পয়েন্টটা বলছে 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়। আচ্ছা এই দেখো 4 জুলাই বলে দিয়েছে, এই সময় দেখো দূরত্বটা অনেক বেশি, কত দূরত্ব, 15,20,00,000 কিলোমিটার। এখানে দেখো ছবিতে দেওয়াই রয়েছে। এইটাকে বলছে অপসূর অবস্থান, এই যে অ্যাফিলিয়ান অপসূর অবস্থান বলছে, যখন অনেকটা দূরে অবস্থান করছে সেটাকে বলছে অপসূর। আবার জুলাই মাস থেকে বাকি 6 মাস দূরত্ব কমতে থাকে। আবার এটা জুলাই মাসে হয়ে গেল, জুলাই মাস থেকে আবার যখন জানুয়ারিতে যাবে এখানে দূরত্বটা কমবে। কত হচ্ছে দেখো এদিকটাতে, এদিকে হচ্ছে 3 জানুয়ারিতে দূরত্ব হচ্ছে 14,70,00,000 কিলোমিটার। এই যে এইটাকে, এই জন্য এটাকে বলছে অনসূর অবস্থান। এই দুটো সংজ্ঞা করবে এবং এই দুটোর পার্থক্য করার চেষ্টা করবে। ঠিক আছে, পার্থক্য মানে কি, এর দিন লিখতে পারো, এই যে এত তারিখে অপসূর ঘটে, এর হতে পারে 3 জানুয়ারি অপসূর ঘটে, এখানে লিখতে পারো কত দূরত্ব থাকে সূর্য আর পৃথিবীর মধ্যে, এখানে দূরত্বটা লিখতে পারো। এবং আরেকটা বলতে পারো, যেটা আমি বলছি এবার আলোচনা করছি। এখানে বলছে প্রথম পয়েন্টে দেখো, জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবী সূর্য থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে। কি বলছে, জানুয়ারি থেকে, মানে এই যে জানুয়ারি থেকে যত জুলাই মাসে যাব, যত এদিকে যাব যেন সূর্য দূরে সরে আছে। মানে কি, সূর্য তো এখানে স্থির রয়েছে, ঘুরছে তো পৃথিবী, অর্থাৎ পৃথিবী দূরে সরে যাচ্ছে। কারণ সূর্য একটা ফোকাসে অবস্থান করছে, কোথাও মনে হচ্ছে কাছে রয়েছে, কোথাও মনে হচ্ছে দূরে রয়েছে। এইখান থেকে যখনও এইখানে এলো, এরপর থেকে যখন এতটা দূরত্ব যাবে তখন দেখো এর ঘোরাটা অনেকটা বেশি। আমি যদি এইভাবে এটাকে কাটি, দেখো এর ঘোরাটা অনেকটা বেশি, এবং তখন মনে হয় যেহেতু পৃথিবী অনেকটা দূরে অবস্থান করছে এবং পৃথিবীর মানুষরা দেখে সূর্যকে একটু ছোট লাগে। মানে অপসূরের সময় পৃথিবীবাসীরা সূর্যকে অনেকটা ছোট দেখে, আবার অনুসূরের সময় অর্থাৎ যখন কিনা ও কাছে চলে আসছে তখন একটু সূর্যকে একটু বড় দেখায়। ঠিক আছে, এটা পার্থক্যের মধ্যে লিখতে পারো। অনুসূরের সময় সূর্য ছোট দেখায়, আর অপসূরের সময় সূর্য বড় দেখায়। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার পার্থক্য, আমি দুটো অলরেডি বলে দিয়েছি, এটা 3 নাম্বার পার্থক্য দিতে পারো। হ্যাঁ, তাহলে তাহলে এই লাইনটা বোঝা গেল যে জানুয়ারি থেকে যখনই জুলাই মাস আসছে তখন যেন সূর্য ক্রমশ দূরে সরে যাচ্ছে। কারণ কারণ কেন হচ্ছে এটা, কারণ এইখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে এর দূরত্বটা অনেকটা বেশি, যখন এরকম করে ঘুরবে অনেকটা দূরে চলে যাচ্ছে, তো তার ফলে আমরা অনেক ছোট দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটাই হচ্ছে অপসূর অনসূর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা সংজ্ঞা এবং পার্থক্য করে রাখবে। এতটা পর্যন্ত আজকে থাকলো, 5 পাতা পর্যন্ত। পরের দিন এরপর থেকে শুরু করব। যদি তোমাদের কোনো ব্যাপারে সমস্যা থাকে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।